প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না। অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় মৌসুমের বিস্তীর্ণ ধান ক্ষেতের পাশে। অনেক কৃষক বন্ধুর জমি রয়েছে এখানে। মোটামুটি এখন প্রায় দানা গঠনের পর্যায়ে আছে অনেকের ক্ষেতে। এই যে দেখেন, খুব সুন্দর দানা গঠন। এখন এর পরে হচ্ছে দানাগুলো পুষ্ট হবে এবং আস্তে আস্তে পাক ধরবে। আবার অনেকের একটু কিছুটা নাভিও আছে, যেমন এই ক্ষেতটা, এখানে ফুল ফোটা চলছে। তো প্রথমে যে স্টেজটা দেখালাম, এই যেখানে দানা গঠন চলছে, এটা মিল্ক স্টেজ বলা হয় আর কি। যেখানে হচ্ছে অনেকটা দুধের মতো পদার্থ জমা হওয়ার মতো, অর্থাৎ ধানের যে চালটা ওইটা তৈরির প্রাথমিক পর্যায়ে দুধের মতো যে ঘন তরল যেটা জমা হতে শুরু করে শস্য দানা গঠনের জন্য আর কি, এটা মিল্ক স্টেজ বলা হয় এই পর্যায়টাকে। তো এই মিল্ক স্টেজ বা তার কিছুটা আগের বা তার সামান্য পরের, অর্থাৎ ডো স্টেজ বলা হয় যেটা আর কি, আরেকটু ঘন, একটু হালকা সামান্য শক্ত দানা, যেটা একদম পুরোপুরি শক্ত হওয়ার আগে, সেটা হচ্ছে ডো স্টেজ বলা হয়। তো এই ধরনের পর্যায়গুলো চলছে যেসব ক্ষেতে, যেসব কৃষক বন্ধুর ক্ষেতে, তাদের জন্য কি পরামর্শ বা কি করণীয়, সেইগুলোর ব্যাপারে টুকটাক কিছু কথা বলবো। তো আমরা জানি যে একটা বৈশ্বিক জ্বালানি সংকটের মুখোমুখি আমাদের বর্তমান সময়, এবং আমরা দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ কম বেশি আক্রান্ত, এবং আমাদের দেশও তার বাইরে না। আমরা অবশ্যই বর্তমানে বেশ একটা ভালো জ্বালানি সংকটের মধ্য দিয়ে পার করছি সময়টা। আমাদের এই যে কৃষিক্ষেত্রে সেচ একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং অনেক ক্ষেত্রেই ডিজেল নির্ভর সেচ ব্যবস্থা, অর্থাৎ শ্যালো মেশিন দিয়ে সেচ ব্যবস্থা, এটা অনেক জায়গায় আছে। মানে আর কি বেশিরভাগ জায়গাটাই, কিছু কিছু এলাকা যেমন বরেন্দ্র সেচ প্রকল্পের আওতায় আপনার বৈদ্যুতিক সেচ ব্যবস্থা আছে, অর্থাৎ সেখানে প্রিপেইড কার্ডের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়। আবার কিছু কিছু এলাকায়, আমি জুম করলে আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না, আমি যে মাঠটাতে আছি সেই মাঠে একটি বেশ এক সোলার প্যানেল দেখা যাচ্ছে। সোলার প্যানেল বসানো হয়েছে প্রকল্পের আওতায়, এবং সেইখান থেকে মাসিক একটা ফির মাধ্যমে সোলার পদ্ধতিতে পরিচালিত পাম্প দ্বারা পানি সেচ দেওয়া হয় কৃষকের জমিতে। তো এটা একটা বেশ ভালো পদ্ধতি। যেখানে এই জ্বালানি সংকট চলছে, সেখানে আপনার বিদ্যুৎ বা ডিজেল এইগুলোর দিকে তাকিয়ে থাকা লাগবে না। এটা যথাসময়ে মানুষ সেচটা নিশ্চিত করতে পারবে। তো সেজন্য বেশ কিছু এলাকায় এরকম ব্যবস্থা চালু হয়েছে, এরকম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যেখানে কিছু তালিকাভুক্ত কৃষককে একটা নির্দিষ্ট ফির মাধ্যমে, সম্ভবত ঘন্টা হিসেব করে আর কি, একটা নির্দিষ্ট রেট নির্ধারণ করা হয়। সেই রেট অনুযায়ী সেচের বিল পরিশোধ করতে পারে একজন কৃষক বন্ধু। তো এটা বেশ ভালো। এটা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে সেচ ব্যবস্থা, এটা বেশ একটা পাকাপাকি ব্যবস্থা, যেখানে এরকম জ্বালানি দুর্ভোগ বা দুর্যোগ যেটা বর্তমানে চলছে, এটা দ্বারা প্রভাবিত হয় না সেচ ব্যবস্থাটা বা কৃষি উৎপাদনটা। তো যাদের সেই ব্যবস্থা নেই, তারা ডিজেল অবশ্যই ব্যবহার করতে হচ্ছে। ডিজেল চালিত সেচ পাম্প বা পেট্রোল চালিত সেচ পাম্প যেগুলো আছে, অধিকাংশ ক্ষেত্রে ডিজেল চালিত সেচ পাম্প এবং শ্যালো মেশিন ব্যবহার করা হয়।
সোজা সাপটা হিসেবে। তো কিছু কিছু জায়গায় হয়তো সেচের কিছুটা হয়তো ঘাটতি হচ্ছে, কিন্তু অধিকাংশ জায়গায় মোটামুটি কৃষক বন্ধুরা তাদের ব্যবস্থা ঠিক রেখেছে। আমি যদি যে ক্ষেতটাতে আছি এখানে দেখেন পানি আছে, এখানে পানি আছে, তার মানে এখানে এসব জায়গায় কোনো সমস্যা নাই আর কি, ওই ধরনের প্রভাব পড়েনি। পাচ্ছে মানুষ, একটু কষ্ট করে হলেও, একটু পরিমাণে কম হলেও পাচ্ছে, তাতে চলে যাচ্ছে। তো এই অবস্থায় খুবই পরিমিতভাবে পানি সেচ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ধানের জমিতে তো এই যে যখন দানা শক্ত হয়ে যাবে তখন তো আর পানির প্রয়োজন নেই, পাকার আগ মুহূর্তে, পাকা শুরু করলে আর কি, তখন তো পানির প্রয়োজন নেই। আর তাছাড়া আমি আগে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ AWD পদ্ধতি সম্পর্কে কথা বলেছি, যেখানে ধান চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে পানি সাশ্রয় হয় এবং একই সাথে এখানে ফলনও বৃদ্ধি পায়। তো এটা অনেক মানুষ অনেক আগের থেকে জানেন, আমাদের সরকারি কৃষি বিভাগ থেকে উৎসাহিত করা হয় এবং এই পদ্ধতি ফলো করার জন্য মানুষকে পরামর্শ দেয়া হয়। অনেক কৃষক বন্ধু এই পদ্ধতি ব্যবহারও করেন। তো সেচের ক্ষেত্রে এই যে জ্বালানি সংকটের প্রভাব এড়াতে চাইলে এটা অবশ্যই খুবই প্রয়োজনীয় এবং এর প্রয়োজনীয়তা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে। তো সেচ মোটামুটি পরিমিতভাবে দিলে মোটামুটি এখন তো আর খুব বেশি সেচ প্রয়োজন নেই, মানুষের প্রায় ধানের শেষের দিকে চলে আসছে স্টেজ। তো এইখানে আমার সামনে একটু যে সামান্য দূরে আমার এক কৃষক বন্ধু, উনি খড় পোড়া দিচ্ছেন, গম উনি কেটে ওখানে যে গমের যে খড় আর কি, নাড়া, ওইগুলো উনি পুড়িয়ে ফেলছেন। এটা খুব ভালো একটা পদ্ধতি। জীবাণু যদি, যেসব রোগের জীবাণু, ব্লাস্ট বা অন্য জীবাণু যদি থেকে থাকে তাহলে ওইটা সেখানে পুড়ে নষ্ট হয়ে যাবে আর কি খড়ের সাথে, এই জন্য উনি পুড়িয়ে ফেলছেন, মাঠটাকে পোড়া দিচ্ছেন। খুব ভালো একটা পদ্ধতি এটা। আর এখন ধানের ক্ষেত্রে যেটা বলবো যে এখন তো মাজরা পোকার জন্য স্প্রে শেষ পর্যায়ে চলছে। মাজরা যদি কোথাও দেখা দেয়, তার জন্য মাজরার যেসব কীটনাশক আছে সেগুলো ব্যবহার করতে হবে। বাতির ব্যবহার করেন অনেকে, ভালো রেজাল্ট মোটামুটি। ইনসিপিও খুব ভালো রেজাল্ট, এগুলো তো ব্যবহার করছে। তাছাড়া প্রায় প্রতিটা কোম্পানির কোনো না কোনো প্রোডাক্ট আছে যেগুলো মাজরার জন্য খুব ভালো কাজ করে, আপনারা দেখে শুনে সেগুলো ব্যবহার করতে পারেন চাইলে। আর কারেন্ট পোকা অর্থাৎ বাদামি ঘাস ফড়িংয়ের ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে, কারণ এই বিষয়টা ব্যাপকভাবে ক্ষতি করে এবং আক্রমণের খুব কম সময়ের ভিতরেই আপনার এটা খুব দ্রুত অনেক বেশি ক্ষতি সাধন করে থাকে, যে কারণে বাদামি ঘাস ফড়িং দেখা মাত্রই সেটার জন্য দমন ব্যবস্থা নিতে হবে। বাজারে বেশ ভালো ভালো কীটনাশক অলরেডি চলে আসছে এবং খুব কার্যকর, যেমন হচ্ছে পাইরিমেট্রোজিন 60% এবং হচ্ছে আপনার নিটাপাইরাম 20%। এই কম্বিনেশনের যতগুলো ইনসেকটিসাইড কোম্পানি কীটনাশক বের করেছে, মূলত এইটা এই যে যেমন ইনতেফার সাবা আর কি, যেটা বললাম, পাইরিমেট্রোজিন হচ্ছে 60% এবং হচ্ছে আপনার নিটাপাইরাম 20%। এটা বেশ ভালো কাজ করছে বাদামি ঘাস ফড়িংয়ের বিরুদ্ধে। এই যে আমার কৃষক বন্ধু ক্ষেত পোড়া দিচ্ছেন, এই যে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, এই গ্রুপের যত কীটনাশক আছে বিভিন্ন কোম্পানি সেগুলো একদম ব্যবহার করতে পারেন, তাতে আশা করা যায় বাদামি ঘাস ফড়িংয়ের জন্যে খুব ভালো সমাধান পাওয়া যাবে। তো আর শেষের দিকে তো এইগুলোই আর কি, ব্যাকটেরিয়ার আক্রমণ অনেক ক্ষেত্রেই কম আছে, তবে মাঝে মাঝে যেভাবে আবহাওয়া ওলট পালট হচ্ছে তাতে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার আক্রমণ অনেক সময় হয়। পাতার হলুদ ভাবের দিকে নজর রেখে, বিশেষ করে ডগা বা কিনারা পোড়া দিকে নজর রেখে ব্যাকটেরিয়ার জন্য স্প্রে দেওয়া যায়।
এখানে সে ধরনের লক্ষণ আছে কিছু আর কি। ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেটা, এটা যদি দেখা যায় তাহলে ব্যাকটেরিয়ার জন্য যেসব ব্যাকটেরিয়া নাশক বাজারে আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে ধানের জন্য এইগুলোই হচ্ছে সতর্ক ব্যবস্থা, যেগুলো আমরা খেয়াল রাখতে পারি শেষ পর্যন্ত ধানটাকে একটা ভালো ফলনে রূপান্তর করার জন্য আর কি। তো আজকের কথাবার্তা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা সবাই খুব ভালো ফসল ঘরে তুলতে পারবো।